পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান নিয়ে গর্বের শেষ নেই যুক্তরাষ্ট্রের। মার্কিনীদের দাবি, তাদের বিমান বাহিনীর বহরে থাকা F-22 রাফটার বা F-35 লাইটনিং 2-কে বিশ্বের যে কোনো রাডার ফাঁকি দিতে সক্ষম। ওয়াশিংটনের সেই অহংকার এবার ভেঙে দিতে যাচ্ছে চীন। সম্প্রতি JY-27V নামের মিটার ওয়েভ রাডার তৈরি করেছেন চীনের প্রতিরক্ষা গবেষকরা। সামরিক ট্রাকে বসিয়ে এই রাডারকে সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে পারবে বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি বা PLA। মার্কিন F-22 এবং F-35 লাইটনিং 2-র মতো স্টেলথ অত্যাধুনিক জেট-ও এর নজর এড়াতে পারবে না বলে জানিয়েছেন চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। চীনের তৈরি JY-27V রাডারে রয়েছে খুব উচ্চ মাত্রার বেতার তরঙ্গ। এর মাধ্যমে উচ্চগতি সম্পন্ন মার্কিন স্টেলথ যুদ্ধবিমানকেও অনায়াসে চিহ্নিত করা যাবে। রাডারটিকে এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা যাবে। এতে করে রাডারটির দেয়া তথ্য ব্যবহার করে পঞ্চম প্রজন্মের মার্কিন স্টেলথ জেটকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারবে চীন সেনারা। JY-27V রাডার তৈরি করেছে বেইজিংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ইলেকট্রনিক্স গ্রুপ কর্পোরেশন বা CETC। গত মাসে চীনের আনহুই প্রদেশের হেফেইতে একটি রাডার এক্সপোর আয়োজন করে প্রেসিডেন্ট শি জিনপিং সরকার। সেখানেই প্রথমবারের অত্যাধুনিক JY-27V রাডার উপস্থাপন করা হয়। এরপরে চীনের এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বমহলে হইচই পড়ে যায়। রাডারটি নিয়ে চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া বলেছে, JY-27V-তে রয়েছে ইলেকট্রনিক বেস স্ক্যান করা অ্যারে অ্যান্টেনার একটি বিশাল প্যানেল। এগুলো খুব দ্রুত খুলে গিয়ে আবার ভাঁজ হতে পারে। এর ফলে অনায়াসে স্টেলথ যুদ্ধবিমানের চিহ্নিতকরণে রাডারটির মাধ্যমে খুব উচ্চ ফ্রিকোয়েন্সির বেতার তরঙ্গ পাঠানো সম্ভব। এর কর্মক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন নির্মাতা প্রতিষ্ঠান CETC-র বিজ্ঞানী জু হাইঝোকে। চীনা প্রতিরক্ষা বিজ্ঞানী জু হাইজো বলছেন, রাডারের অ্যান্টেনার ব্যাস যত বেশি হবে, যন্ত্রটির শনাক্তকরণের পরিধি তত বৃদ্ধি পাবে। এই JY-27V রাডারটি যুক্তরাষ্ট্রের স্টেলথ যুদ্ধবিমানের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। অবশ্য এখনও রাডারটির পাল্লা কত দূর তা বিস্তারিত জানায়নি বেইজিং। তবে বেইজিংয়ের এই মিটার ওয়েভ রাডারের বেশ কিছু অসুবিধাও রয়েছে। এর অ্যান্টেনার আকার খুব বড় হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় এটিকে ব্যবহার করা খুবই কঠিন। এছাড়া আকারে বড় হওয়ার ফলে এটি খুব সহজেই শত্রুর নজরে পড়তে পারে। এছাড়া রাডারটি ড্রোন হামলার আগাম পূর্বাভাস দিতে কতটা সক্ষম সেটিও স্পষ্ট নয়। এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চীনা প্রতিরক্ষা সংস্থা CETC। এদিকে এখন পর্যন্ত JY-27V রাডারটির তেমন বড় কোনো দুর্বলতার কথা জানা যায়নি। তাই বলাই যায়, অত্যাধুনিক এই রাডারের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। সমুদ্রে শক্তি দেখালো পাকিস্তান। ভারতের সাথে উত্তেজনার আবহে রীতিমতো যুদ্ধ মহড়া চালিয়েছে শাহবাজ শরীফের দেশ। রবিবার পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে ফ্লিট ইউনিট, মেরিন ও স্পেশাল সার্ভিসেস গ্রুপের এই মহড়ার তথ্য নিশ্চিত করা হয়। গুরুত্বপূর্ণ সামুদ্রিক স্থাপনা সহ দেশের সব বন্দর শত্রু আক্রমণ থেকে রক্ষায় এই মহড়ায় অংশ নেয় শাহবাজ শরীফের বাহিনী। সামুদ্রিক স্থাপনাগুলোতে স্যাবোটেজ, অনুপ্রবেশ ও সশস্ত্র হামলার মতো ঘটনার বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুতি দেখায় পাক সেনারা। গেল সপ্তাহেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানে নৌবাহিনীর মাধ্যমে সম্ভাব্য হামলার হুঁশিয়ারি দেয়া হয়। জবাবে নিজেদের নৌশক্তির প্রদর্শন করল পাকিস্তান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে আবারও জোরালো হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে। দুই দেশের উত্তেজনা যে এক বিন্দুও কমেনি তা স্পষ্ট হয়ে গেছে পাল্টাপাল্টি মহড়ায়। দেশের সব বন্দরকে ঘিরে বড় ধরনের নৌ মহড়া চালিয়েছে পাকিস্তান। আর চলতি সপ্তাহেই সীমান্তবর্তী শহরগুলোতে জনপ্রতিরক্ষা মহড়া করেছে নরেন্দ্র মোদীর ভারত। দুই দেশের বাকযুদ্ধ, পাল্টাপাল্টি মহড়া আর প্রস্তুতি তাই যে কোনো সময় আবারও লড়াইয়ে জড়ানোর ইঙ্গিতই দিচ্ছে।
ইরানের পারমাণবিক ইস্যুতে মাত্র 1.5 মাসে পঞ্চম দফায় বৈঠকে বসেছে তেহরান ওয়াশিংটন, কিন্তু এত বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। ইরান আগেই বলেছে আলোচনার নিষেধাজ্ঞা কখনোই একই সঙ্গে চলতে পারে না। সেই জেরেই সোমবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। আমরা আগেই বলেছিলাম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তত্ত্বাবধানে আমরা পরমাণু ইস্যুতে সব তথ্য দিতে প্রস্তুত, কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্র আমাদের কিছুই বলছে না। নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করলেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। একই সঙ্গে কিছু কিছু পশ্চিমা দেশ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একাধিক আন্তর্জাতিক সংস্থা এবং তাদের প্রক্রিয়ার অপব্যবহার করছে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মতো সংস্থাগুলো রিপোর্ট ঘাটলে দেখবেন তারা একই তথ্য বারবার বলছে। 1984 সালে বলা হয়েছিল মাত্র 6 মাসের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হবে। জীবনের সব আয়োজন এখানে। বছর হয়ে গেল, কোথায় সেই বোমা? ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর বারবার আঙ্গুল তুলেছে ইসরায়েল। নিজেদের লক্ষ্য অর্জনের জন্য এসব আন্তর্জাতিক সংস্থা এবং তাদের প্রক্রিয়ার অপব্যবহার করেছে পশ্চিমারা। এদিকে ওয়াশিংটন পরমাণু ইস্যুতে একটি প্রস্তাবিত চুক্তি দিলেও সেখানে নিষেধাজ্ঞা কখন ও কিভাবে প্রত্যাহার করা হবে এ বিষয়ে কোনো রকম তথ্য নেই বলে জানিয়েছে তেহরান। ইরানের কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে প্রস্তাবিত চুক্তিটি যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য বললেও সেটি প্রত্যাখ্যান করেছে খামিনি প্রশাসন। এ বিষয়ে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি চুক্তির মধ্যে থাকতেই হবে। ইরানের জাতীয় স্বার্থ, দেশের মানুষ ও তাদের অধিকারের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি ওয়াশিংটনকে অবশ্যই সম্মান করতে হবে। চুক্তিতে যুক্তরাষ্ট্র পরমাণু সমৃদ্ধকরণে সম্মতি না দিলে আমরা কখনোই সে চুক্তি মানব না। এদিকে জাতিসংঘের ফাঁস হওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান 60% সক্ষমতা অর্জন করেছে, যেখানে পরমাণু বোমার জন্য দরকার 90%। কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে খুব শীঘ্রই পারমাণবিক সক্ষমতা অর্জন করবে তেহরান। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সামরিক দ্বন্দ্বে এবার নতুন মাত্রা যুক্ত হয়েছে ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন করেও ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। আর তাতেই নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তির কার্যকারিতা নিয়ে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল ভূখণ্ডে থার্ড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ছিল ইরানপন্থী গোষ্ঠীগুলোর মিসাইল হামলা প্রতিহত করা, কিন্তু বাস্তবতা হলো ইয়েমেন থেকে ছোড়া দূরপাল্লার মিসাইল ঠেকাতে গিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো কার্যকর ফলাফল বয়ে আনতে পারেনি। গত সপ্তাহে প্রথমবারের মতো থার্ড ব্যবহার করেও ইসরায়েলকে রক্ষা করতে পারেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে ইরান ভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ যদি সত্য হয় তাহলে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তির ভাবমূর্তিও চ্যালেঞ্জের মুখে পড়বে। এর আগে আয়রন ডোম প্রযুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট প্রতিরোধে কার্যকর হলেও বড় ও দূরপাল্লার মিসাইল ঠেকাতে এর সীমাবদ্ধতা স্পষ্ট। থার্ড সেই ঘাটতি পূরণ করতে এসেছিল, কিন্তু তাও এবার প্রশ্নবিদ্ধ। ইসরায়েল চাইলে সরাসরি ইয়েমেনে হামলা চালাতে পারত, কিন্তু এখানেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সরাসরি সীমান্ত নেই। ইয়েমেনে পৌঁছাতে হলে সৌদি আকাশসীমা ব্যবহারের প্রয়োজন হয়, অথচ সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে সেই অনুমতি দেয়নি। সৌদি আরবের এই অবস্থান একদিকে যেমন ইয়েমেনকে রক্ষা করছে, অন্যদিকে ইসরায়েলের সামরিক কৌশলকেও সীমিত করে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরান আপাতত গাজা, লেবানন ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে সামরিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি মাঠে নামতে পারছে না। এই শূন্যস্থান পূরণ করছে ইয়েমেন, যারা কার্যত ইরানের বি টিম হিসেবে কাজ করছে।
এবার জি7 সম্মেলনে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। দীর্ঘ 6 বছরের মধ্যে এবারই প্রথম নরেন্দ্র মোদীর জি7 সম্মেলনে যোগদানের সুযোগ নেই। এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, হঠাৎ কি এমন হলো যে তাকে এবার আমন্ত্রণ জানানো হয়নি? যেখানে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা থাকবেন, সেই মঞ্চে এবার নেই নরেন্দ্র মোদী। চলতি বছরে 15 জুন কানাডায় শুরু হচ্ছে জি7 সম্মেলন, যা চলবে 17 জুন পর্যন্ত। এতে সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের রাষ্ট্রপ্রধানরা থাকলেও এবার থাকবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এই গোষ্ঠী সদস্য দেশ না হলেও ভারত 2019 সাল থেকে নিয়মিত সম্মেলনে অংশ নিচ্ছে। তবে ব্যতিক্রম ঘটেছে এবারের সম্মেলনে। নরেন্দ্র মোদীকে এই সম্মেলনে আমন্ত্রণ না করার পেছনে কারণ হিসেবে সামনে এসেছে দুই দেশের সাম্প্রতিক টানাপোড়েন। 2023 সালে সেপ্টেম্বরে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্ট জড়িত। ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলান্নিতে পৌঁছেছে। এতে কূটনৈতিক সম্পর্কেও হ্রাস পেয়েছে। বর্তমানে জি7-এর সভাপতি কানাডা এবার আয়োজক হিসেবে সম্মেলনের আয়োজন করেছে। এদিকে কানাডার নির্বাচনে কার্নির জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল, কিন্তু দেশটির জনগণ মনে করছে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি, যার প্রভাব পড়েছে এবার জি7 সম্মেলনে, যেখানে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণে আমন্ত্রণ জানানো হয়নি নরেন্দ্র মোদীকে। পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যেগুলো একসঙ্গে উচ্চারণ করলেই কাঁপে কূটনীতি, তীব্র হয় উত্তেজনা। ইরান আর পারমাণবিক কর্মসূচি ঠিক তেমনই দুইটি শব্দ। যেখানে এই দুটি একত্র হয় সেখানেই শুরু হয় আশঙ্কা, সন্দেহ আর শিরোনামে জায়গা করে নেয় যুদ্ধের গন্ধ। ইরান কি বোমা বানাতে চায়, নাকি পশ্চিমা বিশ্ব ইচ্ছাকৃতভাবেই তৈরি করেছে এক শত্রু ছবি? সম্প্রতি ল্যাটিন আমেরিকা সফরে গিয়ে এই প্রশ্নের জবাব সরাসরি দিয়ে দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই আমাদের প্রতিরক্ষা নীতিতে। আমাদের প্রয়োজন বিদ্যুৎ, গবেষণা আর প্রযুক্তির উন্নয়ন। সোজা কথায় ইরান বলছে বোমা নয়, তাদের লক্ষ্য উন্নয়ন। এই বক্তব্য শুধু কূটনৈতিক সৌজন্য নয়, এটি ইরানের রাষ্ট্রীয় অবস্থানের প্রতিচ্ছবি। তেহরান বহুদিন ধরেই এনপিটি এর সদস্য, অর্থাৎ তারা আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করবে। তবুও কেন আজও ইরানকে ঘিরে এত ভয়, এত সন্দেহ? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতির ভেতরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তারা নিজেরাই এখন অন্যদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এমনকি ইসরায়েল সবার ঘরেই আছে পরমাণু বোমা। কিন্তু যখন ইরান বলে আমরাও চাই গবেষণার অধিকার, তখনই শুরু হয় অবরোধ, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি। ইরান প্রশ্ন তোলে, একই বৈজ্ঞানিক প্রযুক্তি কেন কারো জন্য ন্যায্য আর আমাদের জন্য অপরাধ? এটাই ইরানের অভিযোগ, পশ্চিমা দ্বিচারিতা। তাদের মতে ইরান যদি আজ পারমাণবিক প্রযুক্তিতে এগিয়ে যায় তবে পুরো মধ্যপ্রাচ্যে পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য। আর সেটাই আসল ভয় পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের। সমুদ্রে শক্তি দেখালো পাকিস্তান। ভারতের সাথে উত্তেজনার আবহে রীতিমতো যুদ্ধ মহড়া চালিয়েছে। এটা গরিব মানুষের জন্য, বিলানোর জন্য চাল দিচ্ছে, আপনার বাড়িতে রাখার জন্য চাল। ফেসবুকে ভাইরাল 19 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে। বলা হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 10, 20 কিংবা 30 নয়, বরং 1200 বস্তা চাল। শুধু তাই নয়, এই উপদেষ্টার বাবার সম্পর্কে প্রচার করা হচ্ছে চালের বিপুল মজুদের ঘটনা ঢাকতে তিনি নাকি ঘুষ দিয়ে পুলিশকে ম্যানেজ করার চেষ্টাও করেছেন। তবে এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা তথ্যই ভাইরাল করা হচ্ছে সামাজিক মাধ্যমে, সে ব্যাপারে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে বেসরকারি টেলিভিশন ডিবিসির ইউটিউব চ্যানেলে গতকাল 2 জুন পোস্ট করা একটি প্রতিবেদন পাওয়া যায়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে ছাড়, ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট, মাহমুদের কম্প্রোমাইজ। ভিডিওটির 1 মিনিট 40 সেকেন্ডের পরে আসিফ মাহমুদের বাবা দাবিতে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। জানা যায় এটি চাঁদপুরে 16 বস্তা চালসহ এক ইউপি সদস্যকে আটকের ঘটনার। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে ব্যবহৃত ছবির সঙ্গে আসিফ মাহমুদের বাবার দাবিতে প্রচারিত ব্যক্তির মিল রয়েছে। গতকাল 2 জুন প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এই ব্যক্তির নাম হুমায়ুন কবির, যিনি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এদিকে গত রোববার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত 16 বস্তা ভিজিএফের চাল উদ্ধার করে। একই ঘটনা নিয়ে দেশের একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেসব জায়গায় এই ব্যক্তিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইউপি সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ফ্যাক্ট ওয়াচ জানায় ভিডিওতে থাকা ব্যক্তিটি আসিফ মাহমুদের বাবা নন। জানা যায় ভিডিওতে থাকা ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়া সংবাদ মাধ্যমে প্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ছবির সঙ্গেও ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তির ছবি মিলিয়ে দেখা হয়েছে। ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব না এমন অসহায় স্বীকারোক্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান এই ইস্যুতে আবারও দিল্লিকে চিঠি দেবে ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড। পাক ভারত যুদ্ধের পর থেকে হঠাৎ করেই শুরু হয় বাংলাদেশ সীমান্তে পুশিন। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে এ পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে অন্তত 2000 মানুষকে। এ নিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হলেও বরাবর মতোই লাভ হয়নি কিছুই। এমনই প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টার অসহায় জবাব, ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব না, তবে আবারও চিঠি ইস্যু করবে বাংলাদেশ। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, এটা আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা, এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুজ নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় ঘুরে ফিরে উঠে এলো ভারত ইস্যু ও শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে এখনো ঢাকা চাওয়ার জবাব দেয়নি দিল্লি। বলেন প্রয়োজনে আরেক দফা চিঠি পাঠাবে বাংলাদেশ। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আমরা এখনো দিইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দিইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। এ সময় ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন তৌহিদ হোসেন। যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে ফ্রেট যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে মঞ্চ কায়রো, আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের পরমাণু কর্মসূচি। কিন্তু এইবার বার্তাটা শুধু ওয়াশিংটনের জন্য নয়, বরং তেল আবিবের দিকেও বার্তা ছুড়ে দিল তেহরান। ইরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, এ নিশ্চয়তা দিতে তারা প্রস্তুত। কিন্তু ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে পশ্চিমারা চুপ কেন? একদিকে চুক্তি, অন্যদিকে চাপ। এই নাটকের শেষে কোথায় গিয়ে দাঁড়াবে মধ্যপ্রাচ্য?
জুন মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত এক যুগ্ম সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আমরা প্রস্তুত যে কোনো পক্ষকে নিশ্চিত করতে আমাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এটি একপাক্ষিক নয়, বরং এটা ছিল সরাসরি বার্তা ওয়াশিংটনের উদ্দেশ্যে। তবে বার্তাটির অন্য ধাপে ছিল এক তীক্ষ্ণ কটাক্ষ, আর তা হলো ইসরায়েলের অসংখ্য পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বের নীরবতা উদ্বেগজনক। আরাকচি সরাসরি জানান, যদি এনপিটি বাস্তবায়ন হয় তাহলে তা সব দেশের জন্য হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে হুমকি বলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ বক্তব্যে পরিষ্কার, তেহরান এখন শুধু প্রতিরক্ষার নীতিতে নেই, বরং তারা পশ্চিমাদের কৌশলগত ভণ্ডামিকেও চ্যালেঞ্জ করছে। অন্যদিকে তিনি হুঁশিয়ারি দেন, যদি ইরানের অধিকার স্বীকার না করা হয় তাহলে কোনো চুক্তি হবে না। এ বক্তব্য যেন একটাই বার্তা দেয়, চুক্তি চাই কিন্তু সম্মান ছাড়া নয়। পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও বসে নেই ইরান। আন্তর্জাতিক আণবিক কমিশন IAEA বলছে, পরমাণু অস্ত্র বানানোর আরও কাছে এখন আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইউরেনিয়াম বিশুদ্ধকরণের মাত্রা এখন পরমাণু অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে, আর সেই ধারা থেকে দ্রুত ইরানকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে IAEA-র এই রিপোর্টকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছে তেহরান। তবে একই দিনে ইরান বুশের শহরে নিজেদের এক পরমাণু স্থাপনার কার্যক্রম শুরুরও ঘোষণা দিয়েছে। ইরানের পরমাণু পরিস্থিতির সবশেষ নিয়ে শনিবার এক গোপনীয় রিপোর্ট সামনে এনেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা। তথ্য মতে ইরানের কাছে 408 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60 ভাগের বেশি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এখানে পরমাণু অস্ত্র তৈরিতে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম লাগে। ইরান যে গতিতে ইউরেনিয়াম সংগ্রহ ও বিশুদ্ধ করছে, তাতে আগামী কয়েক দিনের মধ্যে লক্ষ্যে পৌঁছে যেতে পারে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। এমনকি হাতে থাকা মজুদ দিয়ে একটি পরমাণু অস্ত্র যে কোনো সময়ই তৈরি করে ফেলা সম্ভব। ইরানের হাতে ইউরেনিয়ামের মজুদ অবিশ্বাস্য গতিতে বাড়ছে বলেও জানিয়েছে সংস্থাটি। আর এর একমাত্র লক্ষ্যই হলো একাধিক পরমাণু বোমা তৈরি করা। জাতিসংঘের এই রিপোর্ট সামনে এসেছে খুব স্পর্শকাতর এক সময়ে। ইরানের সাথে পরমাণু চুক্তিতে পৌঁছাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, যার মূল শর্তই হলো ইরানকে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ থেকে দূরে রাখা। যদিও ইরান বলছে, ইউরেনিয়াম মজুদ ও বিশুদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না তারা। ইউক্রেন যুদ্ধ থামাতে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্ত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই মুহূর্তে পশ্চিমা বিশ্বকে হতবাক করে ভয়াবহ এক হামলা চালায় ইউক্রেন। এতে রাশিয়ার প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। এবার পাল্টা প্রতিশোধ হিসেবে ন্যাটোর উপর আক্রমণ করতে পারে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। 1.5 বছরের বেশি সময় ধরে রাশিয়ার ভেতরে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন, কিন্তু রাশিয়ার মতো কড়া নিরাপত্তা বেষ্টিত দেশে তথ্য সংগ্রহ করাই ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেই অসম্ভব কাজকে বাস্তবে পরিণত করেছে ইউক্রেনীয় বাহিনী। এবার একযোগে 117টি ড্রোন দিয়ে রাশিয়ায় ব্যাপক হামলা চালায় কিয়েভ। এই হামলার মধ্যেই ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনার ঝড় উঠেছে নেটো জোটে। পশ্চিমা এই জোটটি জানিয়েছে, শীঘ্রই নেটো দেশগুলোতে আক্রমণ করতে যাচ্ছে রাশিয়া। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপের অন্যতম পরাশক্তির দেশ জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার। জার্মান জেনারেলের মতে, আগামী 4 বছরের মধ্যে নেটো জোটের উপর হামলা চালাতে পারে পুতিন বাহিনী, আর সেই জন্য সদস্য দেশগুলোকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এনডিআর দিয়ে এবং বিভিন্ন অস্ত্র দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছি।
গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদের কথা বলার কোনো জায়গা নাই। আজকে নূর এখানে বসা, নূর জানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা বোঝাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে, কার দ্বারা ঠিক হচ্ছে। আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা? আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল, যেটা আমার ভাই রাশেদ বলে গেল, যে আর্মি। আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে, আজকে কষ্ট লাগে। আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে? জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিলেন? যে আজকে আপনার আপনি বলছেন আপনি সংস্কার। এই পথটি হতে চলেছে নতুন এক সম্ভাবনার দুয়ার। ঢাকার তীব্র যানজট, দীর্ঘসূত্রিতা আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার অবসান ঘটাতে যে স্বপ্ন দেখা হচ্ছিল বহু বছর ধরে, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে এই ঢাকা এক্সপ্রেসওয়ের পথ ধরে। চট্টগ্রাম থেকে আমদানিকৃত যে কোনো পণ্য উত্তরবঙ্গে পাঠাতে হলে রাজধানীর উপর দিয়ে ছাড়া ছিল না আর কোনো পথ। যানজটের এই শহরে যেটি ছিল বাড়তি ভোগান্তির কারণ, ঈদের সময় এই ভোগান্তি হয়ে উঠত আরও সীমাহীন। সীমাহীন এই ভোগান্তি শেষ হওয়ার আশা দেখা দিয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক খুলে দেয়। গাজীপুরের ভোগড়া থেকে দেবগ্রাম, ভুলতা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর, এই পথের যাত্রীদের এখন বাধাহীন যাত্রার পালা। চলছে শেষ মুহূর্তের কাজ। 22 কিলো পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিপেয়ারিং কাজ চলতেছে। লাইটিং এর কাজ বা টোল প্লাজার কাজ, এগুলো কাজ এখনো মোটামুটি শেষ হয় নাই। ঈদের যে যে যানজটগুলো সৃষ্টি হয় ওটা যদি সার্ভিস রুট দিয়ে যায় আর কি, তো এরও হয়। আর আপনি যদি টোল রুট ব্যবহার করি, টোল রুট ব্যবহার করলে এরকম যানজটের সৃষ্টি হয় না। তবে সাময়িকভাবে নয়, এ পথে যাতায়াত করা চালকদের দাবি যানজট নিরসনে সব সময়ের জন্য খুলে দেয়া হোক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এমন সময় জায়গা মনে করেন 2-3 দিন জায়গা, এই রুটটা যদি ক্লিয়ার হয়ে যায় তা আমরা মনে করেন সবাই একটা ভোগান্তি থেকে সরে গেলাম আর কি। দূরের বাজারে বসে থাকতে হয়, তো এটা যদি চালু করে আমরা অনেক উপকারিত হব। আমাদের দাবি ইমিডিয়েটলি এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এদিকে সুখবর দিলেন প্রকল্প পরিচালক। ঈদ উপলক্ষে 15 জুন পর্যন্ত টোল ফ্রি খোলা থাকবে সড়কটি এবং এরপর থেকে টোল নিয়ে খুলে দেওয়া হবে সব সময়ের জন্য। যেহেতু ঈদের সময় প্রচুর পশুর হাট বা জনগণের ঘরমুখী মানুষের চাপ থাকে, টোল ফ্রি ভাবে আগামী 14 তারিখ পর্যন্ত এই রুটটা চালু রাখবো। 15 তারিখ পর থেকে এটা লাগাতার হয়ে চলতে থাকবে। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের 48 কিলোমিটারের মধ্যে শেষ হয়েছে 67%। বাকি অংশের কাজ আগামী বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। মনির হোসাইন, সময়। প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও জানান তিনি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জামায়াতে আমির আরও জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামায়াতে নিবন্ধন বাতিল করা হয়েছিল। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান গত 1.5 দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার উপর ফেসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন।
বলেন, বেআইনি রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামাত ইসলামে করেনি। একটি বিশেষ মহল রাজনৈতিক মঞ্চ কায়রো, আলোচনার কেন্দ্রবিন্দু পুরো বিশ্বের চারিদিকেই উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মাঝেই রাজা চার্লসের দেশ থেকে আসলো বিস্ফোরক একটি ঘোষণা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করার। একদিকে রাশিয়ার আক্রমণাত্মক অবস্থান ও ইউক্রেন যুদ্ধের জটিলতা, অন্যদিকে নতুন করে যুক্তরাজ্যের ভূমিকায় পরিবর্তন কিসের বার্তা দিচ্ছে? বিস্তারিত ইস্তিয়াক হোসেনের। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা চালিয়ে যেন এক ভয়ঙ্কর সিংহের লেজে পা দিয়েছে ইসরায়েল। দৃশ্যপটে হাজির হয়েই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে সেই সিংহ। নেতানিয়াহুর ত্রাসে পরিণত হওয়া এই সিংহের নাম মাহাদি আল মাসাদ। তিনি ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট। যে কোনো সময় মরণ কামড় দিতে ইয়েমেনকে সেভাবেই প্রস্তুত করছেন মাসাদ। জানিয়ে দিয়েছেন এই গ্রীষ্মেই আগুনে পুড়তে হবে ইসরায়েলকে। ওনার কিছু বক্তব্যের প্রেক্ষিতে এবং জাতীয় পার্টি রংপুরের যিনি সভাপতি আছেন মহানগরের, ওনার বক্তব্যের প্রেক্ষিতে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাতীয় পার্টির সাথে আমাদের ছাত্রদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তা গতকাল আমরা আপনাদের সাথে কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে আপনাদের সাথে আমরা বসবো, এবং তারই আলোকে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতৃবৃন্দ এবং আমরা বিএনপি নেতৃবৃন্দ, আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা দেখেছি, তাদেরকে আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে এই সমস্যাটার নিরসন করার জন্য আপনার সাথে মত বিনিময়ের পরে আমরা মনে করি যে আজকের থেকে এটা সমস্যার নিরসন হয়েছে এবং আগামীতে জি জি মানে আমাদের দুজন ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ করিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করে 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান সহ 38 জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিক ও শিকদার গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সালমান এফ রহমান। ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট, টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম হোতা বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে। 5 আগস্টের পর একে একে সামনে আসে তার ব্যাংক লোপাট সহ দুর্নীতির নানা চিত্র। দুদকে আসা অভিযোগ আমলে নিয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। বেক্সিমকো সহ অন্যান্য প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধান শেষে এরই মধ্যে একাধিক মামলার পর এবার ভুয়া প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংক থেকে নেয়া 1100 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। দায়ের করা হয়েছে পৃথক 2টি মামলা। আসামি করা হয়েছে সালমান এফ রহমান, ছেলে শায়ান এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ 38 জনকে। নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জাল সাব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এবং অপ্রতুল জামানতের বিপরীতে অস্তিত্বহীন ভুয়া কোম্পানি সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আইএফআইসি ব্যাংক প্রিন্সিপাল শাখার নগদে উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থের গন্তব্য পরিবর্তনপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ার তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকীর প্রায় 50 কোটি টাকার সম্পদ জব্দের আবেদন অনুমোদন করেছে আদালত।
নোবেল পুরস্কার সহ 9 ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেলে তার উপর কর দিতে হবে না, এমন বিধান আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এছাড়া বিদেশি কোনো সরকারের কাছ থেকে পুরস্কার পেলে তাও করমুক্ত হবে। সোমবার অন্তর্বর্তী সরকারের নতুন বাজেটে এ ঘোষণা এসেছে। তবে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কেউ বলছেন ডক্টর ইউনূস কি আবারও নোবেল পেতে যাচ্ছেন, আর সেজন্যই কি নোবেল পুরস্কারকে করমুক্ত করা হচ্ছে। মুহাম্মদ আবুল মনসুর খান নামের একজন লিখেছেন, মাশাআল্লাহ, নোবেল প্রাইজের টাকা করমুক্ত করা হয়েছে। বাংলাদেশে এই বছর নোবেল প্রাইজ আরও আসবে বলে মনে হয়। শামসুন নাহার শিউলি নামের অপর একজন লিখেছেন, বাংলাদেশের জনগণের উচিত যত দ্রুত সম্ভব নোবেল পুরস্কার পাওয়ার লক্ষ্যে মাঠে নেমে পড়া, কারণ নোবেল পুরস্কারের টাকা করমুক্ত করা হয়েছে। নিশ্চয়ই আমরা সবাই নোবেল পুরস্কার পেতে চাই। इजराइल के प्रधानमंत्री बेंजामिन नेतन्याहू को पूरी दुनिया जानती है। जिस तरह से इजराइल गाजा पर हमले कर रहा है, उससे दुनिया के कई देश नेतन्याहू से खफा भी हैं। लेकिन इसी बीच दिल्ली में नेतन्याहू के पोस्टर वायरल होने से सनसनी फैल गई। हैरानी की बात तो यह है कि दिल्ली के पौश इलाके चाणक्यपुरी में ये पोस्टर लगाए गए। बताया जा रहा है कि एक विदेशी दूतावास के कर्मचारी ने इजराइल के प्रधानमंत्री बेंजामिन नेतन्याहू के वांटेड पोस्टर लगाए, जिसके बाद दिल्ली पुलिस ने केंद्रीय गृह मंत्रालय से संपर्क किया। जानकारी के मुताबिक पश्चिमी यूरोपीय देश के दूतावास में काम करने वाले एक विदेशी नागरिक ने राजधानी के चाणक्यपुरी इलाके में वांटेड शब्द के साथ इजराइल के प्रधानमंत्री बेंजामिन नेतन्याहू की तस्वीर वाले पोस्टर लगाए, जिससे पूरे इलाके में सनसनी फैल गई। वहीं दिल्ली पुलिस मुख्यालय के एक वरिष्ठ पुलिस अधिकारी ने बताया कि चाणक्यपुरी पुलिस थाने के कर्मियों ने बिजली के खंभों पर ऐसे 2 पोस्टर हटाए। इनमें से एक पोस्टर मालचा मार्ग पर स्थित कॉर्मेल कॉन्वेंट स्कूल के पास और दूसरा अमेरिकन एम्बेसी स्कूल के पास लगा था। अधिकारी ने कहा कि उन्होंने अपने वरिष्ठ अधिकारियों को सूचित किया और उनसे पोस्टर हटाने को कहा गया था। वहीं पुलिसकर्मियों को क्षेत्र के सभी सीसीटीवी कैमरों को स्कैन करने का भी निर्देश दिया गया। রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার পরই আলোচনায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। প্রশ্ন উঠেছে, S-400 এর মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরও কিভাবে ব্যাপক হামলার শিকার হলো রাশিয়া। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হাইপারসনিক মিসাইল কিংবা ঝাঁকে ঝাঁকে পাঠানো ড্রোন ঠেকানোর সক্ষমতা নেই S-400 এর। S-400 রাশিয়া নির্মিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মনে করা হয় বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। S-300 থেকে উন্নীত করে 2007 সালে কমিশন হয় S-400 এর। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ড্রোন এবং যুদ্ধবিমান প্রতিহত করতে এটি ডিজাইন করা হয়েছে। রাশিয়া তার আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে দেশটির বিভিন্ন স্থানে S-400 ব্যাপকভাবে মোতায়েন করেছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিটি ইউনিটের সাথে রয়েছে রাডার এবং 4টি করে মিসাইল। প্রায় 400 কিলোমিটার দূরে থাকা শত্রু বিমান কিংবা মিসাইলকে আঘাত করতে পারে এটি। এক একটি মিসাইলে রয়েছে 180 কেজি পর্যন্ত বিস্ফোরক। তবে রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার পর প্রশ্নের মুখে পড়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা। কেন ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে ব্যর্থ হলো S-400, তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই S-400 এর। এমনকি ঝাঁকে ঝাঁকে ড্রোন ছোড়া হলে সেগুলো ঠেকানো সম্ভব নয় এর পক্ষে। S-400 এর প্রতিটি ইউনিটের দাম $125 কোটি। রাশিয়া ছাড়াও ভারত, তুরস্ক এবং বেলারুশ ব্যবহার করছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ আর পাকিস্তানকে পানি নিয়ে জিম্মি করা ভারতকে এবার ব্রহ্মপুত্রের পানি বন্ধ করা নিয়ে হাড় হিম করা হুঁশিয়ারি দিয়েছে চীন। পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধ করে দেয়া নিয়ে নরেন্দ্র মোদীর সাথে শাহবাজ শরীফের তুমুল উত্তেজনার মধ্যে জিনপিং প্রশাসন জানিয়েছে, নিজে সইতে পারবে না এমন কিছু যেন অন্যের জন্য না করে ভারত। সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রধান ভিক্টর ঝিকাই গাওয়ের এই হুঁশিয়ারি উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।
পাকিস্তানের সাথে থাকা 6টি নদীর ইন্দাস চুক্তি স্থগিত করে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর ফলে সেচ থেকে শুরু করে পাকিস্তানের বহু মানুষের জীবন জীবিকায় গুরুতর সংকটের শঙ্কা তৈরি হয়েছে। এমনকি একসাথে অনেক পানি অসময়ে ছেড়ে দেওয়ার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জলবোমা ব্যবহার করতে পারে এমন শঙ্কাও ঘিরে ধরেছে নদী তীরবর্তী পাক বাসিন্দাদের। উজানে থাকা ভারতের পানি জিম্মির এই ঘটনায় নিন্দা আর সমালোচনার জোয়ার বইলেও তা পাত্তা দিচ্ছেন না নরেন্দ্র মোদী। তবে এবার হুঁশিয়ারি এসেছে এমন এক জায়গা থেকে যেটা অগ্রাহ্য করার সাহস বা ক্ষমতা কোনোটিই নেই মোদী প্রশাসনের। পাকিস্তানকে সাহায্য করতে উজানে থাকা চীন ভারতের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে কিনা এমন প্রশ্নের জবাব দেন ভিক্টর ঝিকাইগাঁও। বলেন, ভারতের এমন কোনো আচরণ অন্যের সাথে করা উচিত নয় যেটা তার সাথে হলে সে নিজে সহ্য করতে পারবে না। আর চীনের এই হুঁশিয়ারি যে ব্রহ্মপুত্রের পানি বন্ধ করা ঘিরেই, সেটাও স্পষ্ট করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। 2022 সাল থেকে ভারতকে ব্রহ্মপুত্রের পানি ও হাইড্রোলজিক্যাল তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে শি জিনপিং এর প্রশাসন। এই নিয়ে মোদী প্রশাসনকে কোনো জবাবও দিচ্ছে না চীন। এসবের মধ্যেই ভারতকে কোনো কিছু না জানিয়ে তিব্বতে ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণযোগ্য শুরু করেছেন শি জিনপিং। $137 বিলিয়ন এই প্রকল্পের মাধ্যমে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ পাবে চীন। আর এতে ভাটিতে থাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা ঘিরে ধরেছে ভারতকে। রাশিয়ায় বড় ধরনের হামলা চালাতে 1.5 বছর ধরে পরিকল্পনা করছিল ইউক্রেন। রবিবারের আকস্মিক হামলায় রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 700 কোটি মার্কিন ডলারের ঘরে, এমন তথ্যই জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি অবশ্য এড়িয়ে চলছে মস্কো। এদিকে যুদ্ধবিরতিতে যেতে তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বন্দি বিনিময়ের চুক্তি ছাড়া আশানুরূপ কোনো বার্তা আসেনি এবারও। উল্টো ইউক্রেনে পাল্টা বড় আক্রমণ চালাতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন দাবি বিশ্লেষকদের। তবে কবে হচ্ছে সেই হামলা? যুদ্ধবিরতি প্রসঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরুর ঠিক একদিন আগে রাশিয়ার অভ্যন্তরে 5টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন। স্পাইডার ওয়েব নামের এই হামলা পরিচালনা করতে 117টি ড্রোন ব্যবহার করে ইউক্রেন। রাশিয়ার ওই 5টি সামরিক ঘাঁটির দূরত্ব ইউক্রেন থেকে হাজারো মাইল দূরে। 1.5 বছর ধরে করা হামলার পরিকল্পনাটি রাশিয়ার অভ্যন্তর থেকেই পরিচালনা করে ইউক্রেন, এমন দাবি SBU। হামলা চালানোর ঠিক পূর্বে ড্রোনগুলিকে বেশ কয়েকটি ট্রাকে ভর্তি করে ইউক্রেন। এরপর লক্ষ্যবস্তুর কাছাকাছি স্থান থেকেই হামলা পরিচালনা করে ইউক্রেনের সামরিক বাহিনী, এমন দাবি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে, সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে। সেই সময় তিনি হাজির হননি। পরবর্তী সময়ে গত 26শে মে 2টি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্ধার একজন নেতা শাকিল আহমেদ, তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননাকর, আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া, হত্যার হুমকি দেয়া, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্পট। আমাদের আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্পটের মুখোমুখি করে, ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে, তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে। সে কারণে এই নোটিশ জারি হয়েছিল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে। দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত
ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। আগামী 20 জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন। এটাতে আমরা কেন আন্দোলন করছি? এখন আর্মি আনছে কেন? আগে পুলিশের দরকার ছিল আমাদের সাথে কথা বলার। কি কথা বলছে আমাদের সাথে? আমাদের উপরে অ্যাটাক করছে। কেন অ্যাটাক করছে? আমরা কেন আন্দোলন করছি? কেন আমাদের ওয়ার্কার লেভেল কেন নামছে? একটা ছেলে সুইসাইড করছে, তাই না? এটার একটা প্রেক্ষাপটে কথা বলার উচিত ছিল। ম্যানেজমেন্টের লোক আছে না, অ্যাডমিন ডিপার্টমেন্টের লোক ছিল, পুলিশ কর্মকর্তা ছিল, আমাদের সাথে কথা বলতো। লাড়ি দিয়ে ফিডায় প্রত্যেকটা শ্রমিকদের ভিতর থেকে আমরা বাইর করছে। এরপরে পিছন দেওয়া অনেকে আপনার টোল দেওয়া, এরপরে সিঁড়ি দেওয়া, এদিক দিয়ে আপনার শ্রমিক বাইরেছে। সেনাবাহিনীর গাড়ি প্রথম যখন ঢুকছে তখন আপনার পাবলিক এখানে বোধহয় 50 থেকে 400-500 মানুষের সেনাবাহিনীর গাড়ি এখানে আপনার তামায়া করে ফিডায় একজন করে ফিডায়া ওই গেট পর্যন্ত গেছে। যে ঘটনা করছে সকালে এটা সবাই মিলে বসে কাম করে না, পরে সবাই নিচে নেমে পড়লে এই পুলিশটা গ্যাস মারছে, গ্যাস মারার পরে সবাই দৌড়াদৌড়ি করছে। ডিবিএল জিন্নাত গ্রুপ, এই গ্রুপে গতকাল একজন শ্রমিক আত্মহত্যা করেছে। সেই আত্মহত্যার প্রেক্ষিতে শ্রমিকরা কাজে যোগদান দেওয়ার পর হঠাৎ করে তারা নিচে নেমে আসে এবং উত্তেজিত হয়ে পুলিশের যে এপিসি আছে সেটা ভাঙচুর করে, আমাদের উপর আক্রমণ করে। এতে আমাদের 11 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং অন্যান্যরা যারা ছিল তারা কিল থাপ্পড় এগুলো খেয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের 23 জনকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। জার্মানির পর এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। তার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বলা হয়, গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনার নিরাপত্তা জোরদারে নতুন করে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইরান। ওয়াশিংটনের সাথে পারমাণবিক চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় এই তৎপরতা দেশটির। প্রযুক্তির জগতে এক বিশাল উন্মোচন, যা বিশ্বজুড়ে সামরিক ও প্রযুক্তি মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
প্রথমবারের মতো চীন তাদের ষষ্ঠ প্রজন্মের অত্যন্ত ভারী স্টিলথ কৌশলগত জেট বিমান জে-36 এর সম্মুখভাগের ছবি প্রকাশ করেছে। দ্য ওয়্যার জোনে প্রকাশিত এই ছবিগুলোতেই প্রথমবার বিশ্বের সামনে আসে চীনের এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। দীর্ঘদিন ধরে এর অস্তিত্ব নিয়ে জল্পনা থাকলেও এই ছবিগুলো তার নকশা এবং প্রযুক্তিগত সক্ষমতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। জে-36 এর বিশাল আকৃতি এবং এর আধুনিক বৈশিষ্ট্যগুলো চোখে পড়ার মতো। বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, বেফাস কথাবার্তা থেকে বিরত থাকুন, একঘেয়ে আচরণ বাদ দিন। তিনি লেখেন, সমস্যাগুলোর গঠনমূলক সমাধান বের করুন, নিজেদের সামর্থ্য প্রমাণ করুন। নতুন প্রজন্ম অহেতুক কথাবার্তা মোটেও পছন্দ করে না বলেও স্ট্যাটাসে লেখেন শিশির মনির। কিন্তু ঠিক কাকে বা কি উদ্দেশ্যে তিনি স্ট্যাটাস লিখেছেন তা পরিষ্কার করেননি এই আইনজীবী। তবে তার লেখার সাথে অধিকাংশ মন্তব্যকারীকে একমত পোষণ করতে দেখা যায়। জামাত ইসলাম সহ বেশ কিছু আলোচিত মামলার আইনজীবী হিসাবে এখন বেশ জনপ্রিয় সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন আদালত পূর্বের অবস্থান ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামাত ইসলামী। দুপুরে নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামাত ইসলামীর নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি AHM হামিদুর রহমানের আজাদের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। গতকাল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্ট দেওয়াকে রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ সুগম হয়। গতকাল সন্ধ্যায় আপিল বিভাগের আদেশের কপি ইসিতে পৌঁছায়। দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে নিবন্ধন ফিরে পেলেও দাড়িপাল্লা যে প্রতীক, সেই প্রতীকটি তারা পাচ্ছেন না। এবং যেহেতু দাড়িপাল্লার প্রতীক নিয়ে শুরু থেকেই জামায়াত আইনি লড়াই চালিয়ে এসেছিল, তবে মাঝপথে এসে জামাতের আইনজীবীরাই জামাতের প্রতীক দাড়িপাল্লা চেয়ে যে আবেদনটি তারা করেছিলেন সর্বোচ্চ আদালতে, সেটি প্রত্যাহার করে নিয়েছেন এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। অর্থাৎ জামায়াত যে নিবন্ধন চেয়ে যে আবেদন করেছিল সেটি মঞ্জুর হয়েছে। অর্থাৎ জামায়াতকে দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। আদালত রায় স্পষ্ট করে বলেছেন যে হাইকোর্ট বিভাগ জামায়াতের নিবন্ধন বাতিল করে যে রুল দিয়েছিল এবং সেই রুলটি পরবর্তীতে অ্যালাউ করেছিল বা অ্যাবসুলেট করেছিল, সেটি আসলে ঠিক হয়নি, সেটি অবৈধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের নিবন্ধন বাতিল করে যে রায়টি দেওয়া হয়েছিল 2013 সালে, সেই রায়টি দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। আর প্রতীক নিয়ে যে বিষয়টি জানিয়েছেন, প্রতীক নিয়ে জামাতের আইনজীবীরা সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ চেয়েছিলেন, কিন্তু আদালত সেটিতেও অ্যালাউ করেননি। আদালত বলেছেন যে প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশন ভালো বুঝবেন। অর্থাৎ যেটি বলা চলে যে জামায়াতের কে দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের রায়, যে রায়ের আলোকে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, সেই রায়টি বাতিল করা হয়েছে। এবং প্রতীক নিয়ে যেটি বলা হয়েছে যে প্রতীক নিয়ে নির্বাচন কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বা নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে নির্বাচন কমিশন সেই বিষয়টি ভালো করে বলতে পারবেন। আর যেটি বলে রাখি যে বাংলাদেশের ইতিহাসে বা দেশের রাজনীতির ইতিহাসে গণতন্ত্রের সূচনার পর থেকে জামায়াত গণতান্ত্রিক ধারা বজায় রেখেই যে ধরনের নির্বাচনগুলো হয়ে আসছে, সবগুলো নির্বাচনে জামাত পার্টিসিপেট করে এসেছে এবং সংসদে সবসময় জামাতের প্রতিনিধিত্ব ছিল। এই বিষয়গুলোই কিন্তু জামাতের আইনজীবী বারবার বলে এসেছেন। এবং बांग्लादेश में कट्टरपंथी संगठन जमात इस्लामी और इसकी छात्र शाखा चतरा शिविर एक बार फिर देश की राजनीति में शक्ति प्रदर्शन के लिए तैयार है। बताया जा रहा है कि बांग्लादेश की सर्वोच्च अदालत ने हाल ही में इन संगठनों का राजनीतिक दर्जा बहाल करते हुए इनके पंजीकरण की अनुमति दे दी है। इसके साथ ही अब ये संगठन आगामी चुनावों में हिस्सा ले सकेंगे, यानी आने वाले चुनावों में चतरा शिविर एक बार फिर ताकत दिखा सकता है। बता दें कि पूर्व प्रधानमंत्री शेख हसीना ने 2013 में जमात की कट्टरपंथी गतिविधियों को देखते हुए
इस संगठन पर प्रतिबंध लगाया था। इन संगठनों के चुनाव लड़ने को बैन कर दिया गया था। हालांकि 2024 में यूनुस सरकार के सत्ता में आने के बाद इन प्रतिबंधों को हटाने की दिशा में कई कदम उठाए गए। जमात अब खुद को रिब्रांड कर नई छवि के साथ जनता के सामने पेश होने की कोशिश कर रहा है। अगर जमात के इतिहास की बात करें तो जमात इस्लामी का अतीत काफी विवादित रहा। 1971 के बांग्लादेश मुक्ति संग्राम के दौरान इस संगठन ने पाकिस्तानी सेना का समर्थन किया था। उस समय जमात के नेताओं पर युद्ध अपराधों जैसे बलात्कार, हत्या और नरसंहार जैसे संगीन आरोप लगे थे। संगठन के एक वरिष्ठ नेता अजहरुल इस्लाम को साल 2014 में मौत की सजा सुनाई गई थी, लेकिन हाल ही में यूनुस सरकार के सत्ता में आने के बाद उसकी सजा पलट दी गई। शेख हसीना के तख्ता पलट के दौरान हिंदुओं के खिलाफ जो हिंसा हुई उसमें भी जमात इस्लामी का योगदान रहा। ऐसा कहा जा रहा है कि जमात इस्लामी का दोबारा उभरना हिंदुस्तान के लिए भी खतरा है। जमात की জায়গায় আলোচনা হয়েছে, একটা হচ্ছে স্থায়ী কমিটির বিষয়ে আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে মৌলিক চারটি কমিটি যেগুলো আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি এবং প্রিভিলেজ কমিটি, এইগুলো যেগুলোকে অ্যাফেক্টস কমিটি ধরা হয় সেগুলো বিরোধী দলের নির্বাচিত এমপিদের পক্ষ থেকে এটা প্রদান করা হবে। আর বাকি যে কমিটিগুলো আছে সেখানেও একটা প্রপোর্শনাল পর্যায়ে বিরোধী দলের পক্ষ থেকে এটা চেয়ারম্যান করা হবে। আপনারা জানেন যে স্থায়ী কমিটির যে কম্পোজিশন সেখানে সভাপতি তারপরে কয়েকজন মেম্বার থাকে, সবসময় মেম্বার বিরোধী দল থেকেও থাকে, সরকারি দল, কিন্তু সভাপতি যেটা হবে সেটা আমরা অ্যাপেক্স কমিটিগুলো যে চারটে উল্লেখ করছি এটা ফ্রম দি অপোজিশন, আর বাকিগুলোর ভিতরেও অপোজিশন এবং সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, যেটা আমাদের পক্ষ থেকে আমরা বলি নট শুড বি লেস দেন 50%, 50 ভাগের কম। আজকে এতটুকুই। বাকি একটা সাবজেক্ট আলোচনা হয়েছে, এটা সমাপনী হয় নাই, এটা পেন্ডিং আছে এবং